ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব উদারনীতিবাদী তত্ত্ব সম্পর্কে। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে বিভিন্ন মতবাদ, বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। আদর্শবাদী দৃষ্টিভঙ্গি বা আদর্শবাদী তত্ত্ব, ভাববাদী তত্ত্ব, নৈরাজ্যবাদী তত্ত্ব, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে উদারনীতিবাদ, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্ক্সবাদ। আমি আগের ভিডিওতে তোমাদের উদারনীতিবাদের উপর কিছুটা আলোচনা করেছি, একটা ভিডিও, প্রথম পার্ট। আজকে নয়া উদারনীতিবাদের দ্বিতীয় পার্ট, নয়া উদারনীতিবাদের দ্বিতীয় পার্ট নিয়ে আজকে আলোচনা করব। নয়া উদারনীতিবাদ সাবেকি উদারনীতিবাদের পুনরুত্থান, এটা আমরা বলতে পারি। আবার নয়া উদারনীতিবাদকে আধুনিক উদারনীতিবাদের সমালোচনা, আধুনিক উদারনীতিবাদের বিরোধিতা বা আধুনিক উদারনীতিবাদের সংশোধন, এটা আমরা বলতে পারি। সাবেক উদারনীতিবাদে রাষ্ট্র সম্পর্কে বলা হয়েছে সীমিত পুলিশি রাষ্ট্র। পুলিশি রাষ্ট্র কাকে বলে? সাবেকি উদারনীতিবাদ পুলিশি রাষ্ট্রের কথা বলছে, তাই না? তো পুলিশি রাষ্ট্রের সম্পর্কে ধারণা আছে শিলা? বলো, পুলিশি রাষ্ট্র কি? রাষ্ট্রের কাজ হলো রাষ্ট্রের মধ্যে আইন শৃঙ্খলা বজায় রাখা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, আর রাষ্ট্রকে বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করা। এটা হলো সাবেকি উদারনীতিবাদ বলছে রাষ্ট্র সম্পর্কে। আর অর্থনীতি সম্পর্কে সাবেকি উদারনীতিবাদ কি বলেছে? বলেছে অবাধ ব্যবসা বাণিজ্য, দেশের মধ্যে উদ্যোক্তা, উৎপাদক, শিল্পপতি তারা উৎপাদন করবে, শিল্প কারখানা গড়ে তুলবে অবাধে, রাষ্ট্র তাতে বাধা দেবে না, কি তাই তো? আর দ্রব্য তৈরি হবে ব্যাপক পরিমাণে, আর সেই ব্যাপক দ্রব্য তারা বাজারে অবাধে যোগান দিবে, বিক্রি করবে, আর ব্যবসায়ীরা সেই দ্রব্য কিনবে এবং অবাধে বিক্রি করবে। রাষ্ট্রে উদ্যোক্তাদের উপর, শিল্পপতিদের উপর কর বসাবে খুবই সামান্য পরিমাণে, উৎসাহ সৃষ্টি করবে। এতে কি হবে? সাবেক উদারনীতিবাদ অনুযায়ী রাষ্ট্রের আর্থিক উন্নতি হবে, উৎপাদন বাড়বে, মানুষের জীবনে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে, রপ্তানি বাড়বে, আমদানি কমবে। একটা দেশের অর্থ ব্যবস্থাতে আমদানির তুলনায় রপ্তানি বেশি হলে সেই দেশের আর্থিক উন্নতি হয়, তাই তো? সেজন্য প্রত্যেকটা দেশ চাই, কি চাই? উৎপাদন বাড়াতে, আর উৎপাদিত দ্রব্য বিদেশের বাজারে রপ্তানি করতে চাই, আর আমদানি কমাতে চাই। তাহলে দেশের অর্থনৈতিক উন্নতি হবে। এটা সাবেকি উদারনীতিবাদের অর্থনৈতিক বক্তব্য। এই বক্তব্য সাবেকি উদারনীতিবাদী তুলে ধরেছিলেন কে? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথের একটি বিখ্যাত গ্রন্থে তিনি তার এই বক্তব্য তুলে ধরেছেন। বিখ্যাত গ্রন্থের নাম বলতে পারবে? দ্য ওয়েলথ অফ নেশনস। কত সালে এই গ্রন্থটি লেখা হয়েছে? 1776 সালে। এটা এইভাবে মনে রাখবে যে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে 1776 সালে। ওকে, দেখো, সাবেক উদারনীতিবাদী ব্যক্তিগত স্বাধীনতা, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা, জনগণের হাতে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা দেওয়া,
এই সমস্ত গুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু পুঁজিবাদ উদারনীতিবাদী তত্ত্বের সঙ্গে যুক্ত। পুঁজিবাদী অর্থনীতি উদারনীতিবাদকে সমর্থন করে। উদারনীতিবাদী একটা রাজনৈতিক তত্ত্ব। এই তত্ত্বের মূল প্রবক্তা, এই তত্ত্বের জনককে জন লক, ইংল্যান্ডের রাষ্ট্রবিজ্ঞানী জন লক। তিনি সামাজিক চুক্তিমতবাদী। তিনি আবার রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে উদারনীতিবাদী তত্ত্বের প্রবক্তা এবং জনক। তিনি ব্যক্তিগত সম্পত্তির কথা বলেছেন, সম্পত্তির উপর ব্যক্তি মালিকানার কথা বলেছেন, ব্যক্তিগত স্বাধীনতার কথা বলেছেন, মানুষ ব্যক্তিগতভাবে অধিকার ভোগ করবে এ কথা বলেছেন। মানুষের ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তিগত অধিকার, ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার দায়িত্ব পালন করবে কে? সরকার। সেই কারণে জনগণ চুক্তি করে সরকারকে দায়িত্ব দিয়েছে। আর সরকার যদি এক্ষেত্রে ব্যর্থ হয় তাহলে সরকারের বিরুদ্ধে জনগণ আন্দোলন সংগঠিত করবে, বিরোধিতা করবে। রাইট টু রেজিস্ট করতে পারবে জনগণ। এইটা হচ্ছে সাবেকি উদারনীতিবাদীদের মূল বক্তব্য। আর আধুনিক উদারনীতিবাদ যখন পুঁজিবাদ সংকটে পড়ল, পুঁজিবাদী অর্থনীতিতে যেসব দেশ পুঁজিবাদী ব্যবস্থার উন্নতি ঘটায়, যেসব দেশ শিল্পায়ন ঘটায়, সেই শিল্পজাত দ্রব্য তাদের নিজের দেশে সব বিক্রি করা সম্ভব হয় না। তার কারণ শিল্পায়ন মানে হলো বেশি পরিমাণ শ্রমিক নিয়োগ, বেশি পরিমাণ কারখানা তৈরি, আর বেশি সংখ্যক মানুষ শ্রমজীবী বলে তাদের আয় কম, সীমিত আয়, সামান্য আয়, ন্যূনতম আয়, সেই আয় দিয়ে তারা বেশি দ্রব্য কিনতে পারে না। তখন সেই দেশের সরকার এবং সেই দেশের শিল্পপতিরা তাদের ব্যাপক পরিমাণ যে দ্রব্য সেটা বিদেশের বাজারে বিক্রি করতে যায়। বাজার দখলকে কেন্দ্র করে বিভিন্ন দেশের মধ্যে অশান্তি, প্রতিযোগিতা, তার থেকে যুদ্ধ সৃষ্টি হয়, সাম্রাজ্যবাদ সৃষ্টি হয়। কিন্তু একাধিক দেশে যখন পুঁজির বিনিয়োগ বাড়ে, যখন উৎপাদন পদ্ধতির উন্নতি হয়, যখন বেশি দ্রব্য উৎপাদিত হয়, বেশি শ্রমিক নিয়োগ হয়, তখন তাদের দ্রব্য বিক্রি করবার জন্য বাজার কমে যায়। আর সেই কম পরিমাণ ভূখণ্ড বা বাজার দখলের জন্য তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। আবার অতিরিক্ত দ্রব্য যখন বিক্রি হচ্ছে না বিভিন্ন দেশে এবং আভ্যন্তরীণ বাজারে, দ্রব্য আর বিক্রি হচ্ছে না, কি হচ্ছে? অবিকৃত অবস্থায় থাকছে। তখন কারখানায় দ্রব্য তৈরি করলে চলবে? কারখানায় ব্যাপক পরিমাণ দ্রব্য তৈরি হচ্ছে বিভিন্ন দেশে, তাহলে সেই দ্রব্যগুলো বিক্রি হচ্ছে না। তাহলে তখন সাপ্লাই অর্থাৎ যোগান কমাতে হবে, উৎপাদন কমবে। উৎপাদন কমলে কি হবে? কারখানা টিকে থাকবে? কারখানার শ্রমিক নিয়োগ করতে পারবে শিল্পপতিরা? কারখানায় যারা কাজ করছে তাদের বেতন দিতে পারবে, মজুরি দিতে পারবে? পারবে না। তখন কিন্তু কারখানা বন্ধ হয়ে যায়। এই অবস্থাটা সৃষ্টি হয়েছিল প্রথম মহাযুদ্ধের পরে বিশ্বে বিভিন্ন একাধিক দেশে অতি উৎপাদন, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র অতি উৎপাদনের ফলে সেখানকার দ্রব্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এবং বিশ্বের বাজারে বিক্রি করতে পারেনি, ব্যর্থ হয়েছে। তার ফলে কি শিল্পে যেমন উৎপাদন বেড়েছিল তেমনি শিল্পের উৎপাদন কমতে শুরু করে, উৎপাদন কমাতে বাধ্য হয়। আর উৎপাদন কমাতে বাধ্য হয় বলে শ্রমজীবী মানুষ, অর্থাৎ কারখানায় যারা কাজ করতে এতদিন, সেই তারা কাজ থেকে বিচ্যুত হয়, কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়, শ্রমিক বিক্ষোভ হতে থাকে। সারা পৃথিবীতে শ্রমিক আন্দোলন গড়ে উঠছে। তখন পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমিকরা সংগঠিত হয়ে দুনিয়ার মজদুর এক হও, মার্কস এঙ্গেলসের কমিউনিস্ট ম্যানিফেস্টোর এই বক্তব্য যদি কার্যকরী হয়ে যায় তাহলে পুঁজিবাদ টিকে থাকবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের চরম মন্দা বছরে তখন সাবেকি উদারনীতিবাদী জন লক,
জন স্টুয়ার্ট মিল, জেমস মিল, বেনথাম, এরা যে বক্তব্যগুলো তুলে ধরেছেন সেই বক্তব্যগুলিকে মানে মেনে চললে হবে না। সাবেকি উদারনীতিবাদীদের যে পুলিশি রাষ্ট্রের ধারণা সেটা মানলে হবে না। তখন পৃথিবীর যারা চিন্তাবিদ শিক্ষিত মানুষ তারা পুঁজিবাদকে টিকিয়ে রাখার জন্য সুকৌশলে পৃথিবী ব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলনকে সুকৌশলে প্রশমিত করবার জন্য তখন তারা নতুন রাষ্ট্রের ধারণা ঘোষণা করলো, এবং সেটা হলো কি বলো, জনকল্যাণকর রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট। এই ওয়েলফেয়ার স্টেট এর অর্থনীতি কি? ওয়েলফেয়ার স্টেট কাকে বলে বলো, বলতে পারবে? ওয়েলফেয়ার স্টেট হলো জনকল্যাণকর রাষ্ট্র, বাংলাটা, তাই তো? রাষ্ট্র জনস্বার্থ বিরোধী কোনো কাজ করবে না। সাবেকি উদারনীতিবাদে যেখানে বলা হলো রাষ্ট্রের কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষা করা এবং দেশকে বিদেশি আক্রমণ থেকে রক্ষা করা, সেই জায়গায় ওয়েলফেয়ার স্টেটে বলা হলো রাষ্ট্র এই দায়িত্ব পালন করবে, রাষ্ট্র আইন শৃঙ্খলা দেশের মধ্যে বজায় রাখবে, তো ঠিক কথা। আবার বিদেশি শক্তির হাত থেকে রাষ্ট্রকে বাঁচাতে হবে, তাহলে রাষ্ট্রই থাকবে না, রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। পাশাপাশি রাষ্ট্র জনগণের জন্য কল্যাণমূলক কাজ করবে, হাসপাতাল তৈরি করবে, স্বাস্থ্য পরিষেবা সুষ্ঠুভাবে রাষ্ট্র মানুষকে দেবে, মানুষের কল্যাণ হবে, এমন অনেক কাজ আছে, সেবামূলক পরিষেবামূলক কাজ আছে। মানুষকে শিক্ষিত করবে, রাস্তাঘাট তৈরি করবে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে, রাষ্ট্রের বহু কাজ। তো রাষ্ট্রের এই এত কাজ করবার জন্য রাষ্ট্রের আয় দরকার কি, তাই তো? তাহলে সাবেকি উদারনীতিবাদে যেখানে সম্পত্তির উপরে ব্যক্তিগত মালিকানা, উৎপাদনের উপর ব্যক্তিগত উদ্যোগকে প্রাধান্য দেওয়া হয়েছিল, জনকল্যাণকর রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে মিক্সড ইকোনমিকে গুরুত্ব দেওয়া হলো। মিক্সড ইকোনমি কাকে বলে? মিক্সড ইকোনমি হলো উৎপাদনের ক্ষেত্রে তিনটি উদ্যোগ থাকবে, তিনটি উদ্যোগে দেশের উৎপাদন হবে। এক, ব্যক্তিগত উদ্যোগে, সাবেকি উদারনীতিবাদে যে ব্যক্তিগত উদ্যোগ সেটাকে এখানে রাখা হলো। দুই, রাষ্ট্রের উদ্যোগে উৎপাদন হবে বা সামাজিক মালিকানায় উৎপাদন হবে। তিন, ব্যক্তি এবং রাষ্ট্র যৌথভাবে উৎপাদন পরিচালনা করবে। তাহলে রাষ্ট্রের লাভের দুটো জায়গা থাকছে, কি? একটা হলো রাষ্ট্রের উদ্যোগে উৎপাদন হলে সেই দ্রব্য বিক্রি করে কি হবে, লাভ হবে, রাষ্ট্রের সরকারের আয় হবে, তা দিয়ে জনকল্যাণ করতে পারবে, কি তাই তো? আর যৌথ উদ্যোগে যে লাভটা হবে সেখানে রাষ্ট্র পাচ্ছে অংশ, লাভের অংশ, আবার ব্যক্তিও পাচ্ছে, তাহলে সেখান থেকেও লাভ হচ্ছে। রাষ্ট্র এই লাভের টাকায়, আয়ের টাকায় দেশের জাতীয় আয় বাড়বে, তাতে কিন্তু মাথাপিছু আয় বাড়বে এবং রাষ্ট্র ওয়েলফেয়ার করতে পারবে। এখন এই যে ওয়েলফেয়ার রাষ্ট্রের ধারণা, এটা কিন্তু উদারনীতিবাদী রাষ্ট্রের ধারণা, এটা কিন্তু আধুনিক উদারনীতিবাদী একটা রাষ্ট্রের ধারণা। আধুনিক উদারনীতিবাদ তাহলে আমরা দেখছি সাবেকি উদারনীতিবাদের থেকে একটু আলাদা। আধুনিক উদারনীতিবাদে সরকার পরিবর্তনের ক্ষেত্রে বলা হচ্ছে যে দল ব্যবস্থা থাকবে, গণতান্ত্রিক ব্যবস্থাকে গ্রহণ করবে। দল ব্যবস্থা কি থাকবে? দেখো, উদারনীতিবাদ, সাবেকি উদারনীতিবাদে গণতন্ত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে, আর আধুনিক উদারনীতিবাদে গণতন্ত্রকে আরো বেশি গুরুত্ব দেওয়া হলো। সাবেকি উদারনীতিবাদে ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত মালিকানা সম্পত্তির উপরে, এগুলি গুরুত্ব ছিল। আধুনিক উদারনীতিবাদেও এগুলো রাখলো, ব্যক্তিগত স্বাধীনতা, বিভিন্ন ধরনের বাক স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা করবার স্বাধীনতা, সংঘ গঠন করা, সাম্যের অধিকার, আইনের অনুশাসন, এগুলো কিন্তু আধুনিক উদারনীতিবাদে গুরুত্ব দেওয়া হলো। এবং সরকার পরিবর্তন করবে, বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, অবাধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দল সরকার গঠন করবে, আর অন্যান্য দল সরকারের গঠনমূলক সমালোচনা করে সরকারকে সঠিক রাস্তায় কাজ করতে বাধ্য করবে, আর বিচার বিভাগ নিরপেক্ষভাবে কাজ করবে। আধুনিক উদারনীতিবাদে সাম্যবাদের বিরোধিতা করা হয়,
মার্কস লেনিনের যে আদর্শ সোশ্যালিজম, আর সোশ্যালিজমের উন্নত পর্যায় হচ্ছে কমিউনিজম, কি তাই তো? স্টেটলেস সোসাইটি, ক্লাসলেস সোসাইটি, এই সমাজ হচ্ছে কমিউনিজম। সেই কমিউনিজম সোশ্যালিজমের বিরোধী হচ্ছে আধুনিক উদারনীতিবাদ। বোঝা গেল? কমিউনিজমে স্টেট হচ্ছে ডিক্টেটরশিপ অফ প্রোলেটারিয়েট, অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা একটা শ্রেণীর হাতে কেন্দ্রীভূত হবে সোশ্যালিজমে। আর কমিউনিজমে হচ্ছে পার্টিলেস গভর্নমেন্ট। কমিউনিজম হচ্ছে তোমার কি বলবো স্টেটলেস সোসাইটি। কিন্তু সোশ্যালিজমে এর বিরুদ্ধে হচ্ছে আধুনিক উদারনীতিবাদ। ফ্যাসিবাদ সর্বাত্মক রাষ্ট্রের ধারণাকে গুরুত্ব দিয়েছে। একজন ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হবে রাষ্ট্রের। রাষ্ট্রের সরকার একজন ব্যক্তির দ্বারা সরকার পরিচালিত হবে। বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সবই একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হবে, আর তিনি পরিচালনা করবেন। এটাকে বলা হয় সর্বাত্মক রাষ্ট্র। স্টেটের সব ক্ষেত্রে প্রাধান্য, এবং সেই প্রাধান্য একজন ব্যক্তির হাতে। এই এই যে এটা হলো ডিক্টেটরশিপ, ওয়ান পার্সন ডিক্টেটরশিপ, ওয়ান পার্টি ডিক্টেটরশিপ। এই সব কিছুর বিরুদ্ধে হচ্ছে আধুনিক উদারনীতিবাদ। বুঝতে পারলে? এবার আধুনিক উদারনীতিবাদে ওয়েলফেয়ার স্টেটের ধারণা ইংল্যান্ড, আমেরিকা, বিভিন্ন দেশে চলতে লাগলো। ভারতেও আধুনিক উদারনীতিবাদী যে দর্শন, এখানে মিক্সড ইকোনমি, ভারতবর্ষে উদারনীতি গণতন্ত্র, এই আধুনিক উদারনীতি গণতন্ত্রের এই সমস্ত বৈশিষ্ট্য ভারত সরকার করেছে, কি তাই তো? এবার আমি আগেই বলেছি সাবেক উদারনীতিবাদ, এটা উদারনীতিবাদী তত্ত্ব হচ্ছে 400 বছরের তত্ত্ব, 400 বছরের বেশি। শিল্পায়নের ফলে পুঁজিবাদী অর্থনীতি, আর পুঁজিবাদী অর্থনীতি ছেড়ে রাজনৈতিক তত্ত্ব উদারনীতিবাদী তত্ত্ব। আর উদারনীতিবাদী তত্ত্ব অনুযায়ী যে রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে সেটাকে কি বলে? উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থা। ওকে, এবার 1929 পর্যন্ত সাবেক উদারনীতিবাদী তত্ত্ব চলেছে। পুলিশি রাষ্ট্রের ধারণা চলেছে। 1930-এর দশক, 1940-এর দশক, 1950-এর দশক, 1960-এর দশক, এই দশক ওয়েলফেয়ার স্টেটের ধারণা, আধুনিক উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি ভালোভাবে চলেছে। 60-এর দশকে আধুনিক উদারনীতিবাদী তত্ত্ব সংকটে পড়েছে, অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে। খোদ আমেরিকাতেই অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে। তাহলে আমরা দেখছি এই তত্ত্বের বিরুদ্ধে আবার কিছু কিছু ব্যক্তি, নয়া উদারনীতিবাদী যারা অর্থাৎ উদারনীতিবাদীকে আবার সংশোধন করা হচ্ছে। এই ওয়েলফেয়ার স্টেটের ধারণাকে নয়া উদারনীতিবাদীরা প্রত্যাখ্যান করে, আর ওয়েলফেয়ার স্টেটের ধারণাকে প্রত্যাখ্যান করে সাবেক উদারনীতিবাদী যে পুলিশি রাষ্ট্র, সেটাকে কিছুটা গুরুত্ব দিয়ে সংশোধন করে তারা যে রাষ্ট্রতত্ত্বের কথা বললেন সেটা হলো মিনিমাল স্টেটের তত্ত্ব, অর্থাৎ সীমিত রাষ্ট্রের ধারণা। রাষ্ট্র অনেক কাজ করতে গিয়ে রাষ্ট্রের অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, তাই রাষ্ট্রের কাজের সংখ্যা কমাতে হবে। রাষ্ট্র উৎপাদনের ক্ষেত্রে উদ্যোগ নিতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাষ্ট্রের উদ্যোগে উৎপাদন বেশি হচ্ছে না, রাষ্ট্রের উদ্যোগে উৎপাদনে রাষ্ট্রের লোকসান হচ্ছে। তাহলে রাষ্ট্রের উদ্যোগকে ছেড়ে দিতে হবে, রাষ্ট্রের উদ্যোগকে বিদায় দিতে হবে। এটা হলো নয়া উদারনীতিবাদীদের বক্তব্য। তাহলে রাষ্ট্রের উদ্যোগকে ছেড়ে দিতে হবে, তাহলে কোন উদ্যোগে গ্রহণ করতে হবে? সাবেক উদারনীতিবাদী যে ব্যক্তি উদ্যোগে গুরুত্ব দেওয়া হয়েছিল সেটাকে আরো বেশি গুরুত্ব দিলেন নয়া উদারনীতিবাদীরা। নয়া উদারনীতিবাদীরা ব্যক্তিগত মালিকানাকে বেশি গুরুত্ব দিলেন, আর রাষ্ট্রের উদ্যোগকে, রাষ্ট্রীয় মালিকানাকে অবসান ঘটাতে চাইলেন। নয়া উদারনীতিবাদীদের মধ্যে প্রবক্তার নাম বলতে পারবে তোমরা? বলার চেষ্টা করো। নয়া উদারনীতিবাদী বলো। নোজিক, জন রলস, ফ্রিডম্যান, আর হাইয়েক।
এরা হলো নয়া উদারনীতিবাদী। এরা কোন দেশের রাষ্ট্রবিজ্ঞানী? এরা সবাই মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী। ঠিক আছে। আচ্ছা, এরা তাহলে মিনিমাল স্টেটের ধারণা, উৎপাদনের ক্ষেত্রে মিক্সড ইকোনমি ছিল আধুনিক উদারনীতিবাদে, ওয়েলফেয়ার স্টেটের ধারণার সঙ্গে মিক্সড ইকোনমি ছিল, তাই তো শিলা? তাহলে নয়া উদারনীতিবাদে যে মিনিমাল স্টেট, তার সঙ্গে কি ধরনের অর্থনীতি গড়ে উঠলো? খোলা বাজার অর্থনীতি। খোলা বাজার অর্থনীতি, ফ্রি সোসাইটি, মুক্ত সমাজ, ফ্রি মার্কেট ইকোনমি। ফ্রি মার্কেট ইকোনমি, প্রত্যেকটা দেশে বাজার খোলা থাকবে, প্রত্যেকটা দেশের উৎপাদক শিল্পপতি তারা অবাধে উৎপাদন করবে। দেখো সাবেক উদারনীতিবাদে অবাধে উৎপাদন, অবাধে বাণিজ্য এসব বলা ছিল, আর এখানে অবাধে উৎপাদন, অবাধে বাণিজ্য করবে, পাশাপাশি যাতে বাজারটা আরো খোলামেলা হয়। শুধু দেখো সাবেক উদারনীতিবাদে বাজার, রপ্তানি আমদানি বিভিন্ন দেশের মধ্যে বৈদেশিক বাণিজ্য এটা গুরুত্ব পেয়েছিল, কিন্তু খোলা বাজার অর্থনীতিতে আরো বেশি গুরুত্ব দেওয়া হলো। আরো বেশি গুরুত্ব দেওয়া হলো মানে বাজার ওপেন থাকবে। কোনো একটা কোম্পানি, কোনো একটা শিল্প সংস্থা শুধু তার নিজের দেশেই শিল্প কারখানা গড়ে তুলবে না। কোনো একটা ব্যবসায়ী সংস্থা, কোম্পানি শুধু তার নিজের দেশেই ব্যবসা করবে না, তাদের জন্য সারা পৃথিবীর সমস্ত দেশে রাস্তা খোলা থাকবে। রাস্তা খোলা থাকবে, ওপেন, তারা অবাধে। আর এক্ষেত্রে মিনিমাল রাষ্ট্র সরকার, রাষ্ট্রের সরকার এক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি করবে। খোলা বাজার অর্থনীতি যাতে উন্নত হয়, বিভিন্ন কোম্পানি, মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, এমএনসি, বিভিন্ন ব্যবসায়ী সংস্থা, বিভিন্ন কোম্পানি, উদ্যোক্তা, শিল্পপতি তারা যাতে অবাধে ব্যবসা বাণিজ্য করতে পারে। এখানে নয়া উদারনীতিবাদীরা এই যে বিশ্বব্যাপী বিভিন্ন কোম্পানি, বিভিন্ন শিল্পের মালিক, বিভিন্ন ব্যবসায়ী কোম্পানি তারা অবাধে ব্যবসা করবে, অবাধে শিল্প কারখানা গড়ে তুলবে, এইটাই হলো বিশ্বায়ন প্রক্রিয়া। এই বিশ্বায়ন প্রক্রিয়াকে গুরুত্ব দিয়েছে। উদারনীতিবাদে ব্যক্তির উদ্যোগে উৎপাদন হবে। তিনটি উদারনীতিবাদে একথা বলা হয়েছে। আধুনিক উদারনীতিবাদে রাষ্ট্রীয় মালিকানাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। নয়া উদারনীতিবাদীরা বলছেন যে এটা তুলে দিতে হবে, রাষ্ট্রীয় উদ্যোগে উৎপাদন ঠিক নয়, এখানে ব্যক্তি উদ্যোগকে গুরুত্ব দিতে হবে। তাই বেসরকারীকরণ, প্রাইভেটাইজেশন। এল হচ্ছে লিবারালাইজেশন। লিবারালাইজেশন মানে কি? সীমিত রাষ্ট্র মানে উদার হবে ব্যক্তির উৎপাদনের ক্ষেত্রে, ব্যক্তির ব্যবসার ক্ষেত্রে, ব্যক্তির স্বাধীনতার ক্ষেত্রে কোনো দিক থেকেই ব্যক্তির উপরে কন্ট্রোল থাকবে না। তাহলে তাহলে কি এরা কি রাষ্ট্রকে অমান্য করবে? মিনিমাল স্টেটের ধারণাতে কি রাষ্ট্রকে অস্বীকার করা হয়েছে? রাষ্ট্রকে বিলুপ্ত করার কথা বলা হচ্ছে না, বিলুপ্ত করার কথা বলা হচ্ছে না। স্টেটের কন্ট্রোল উৎপাদনকে বাড়ানোর জন্য আর বাণিজ্য একটা দেশে নয় বিশ্বব্যাপী সম্প্রসারিত করার জন্য, অর্থনৈতিক বিকাশ, অর্থনৈতিক ডেভেলপমেন্টাল ব্যাপারটা সারা বিশ্বব্যাপী প্রসারিত। মূলধন, ক্যাপিটাল একটা দেশে বা কয়েকটা দেশে ইনভেস্ট হবে না, পৃথিবীব্যাপী বিভিন্ন দেশে ইনভেস্ট হবে। তাতে কিন্তু উৎপাদন খরচ কমবে, তাতে কিন্তু পরিবহন খরচ কমবে, তাতে যোগাযোগ খরচটা কমে যাবে। কম দামে বেশি দ্রব্য সারা পৃথিবীর মানুষ পাবে, এতে অর্থনৈতিক বিকাশ ঘটবে। তাই মিক্সড ইকোনমির ধারণাকে নয়া উদারনীতিবাদীরা
যেখানে ব্যক্তি মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা এবং যৌথ মালিকানা ছিল, সেটাকে ত্যাগ করে সম্পূর্ণভাবে ব্যক্তি মালিকানাকে গুরুত্ব দিয়েছে নয়া উদারনীতিবাদীরা। এখন এই যে নয়া উদারনীতিবাদীরা যে সমস্ত বক্তব্য বলেছেন, এখানে তিনজনের নাম বিশেষভাবে আমরা জানব। তিনজন কি কি বলেছেন সেটা আমরা বিশেষভাবে আলোচনা করব। বলো তিনজনের নাম। প্রথম একজন বলো। পারবে না বলতে? তিনজনের নাম এলোমেলো করে বলো, আগে পরে বলো, অসুবিধা নেই। নয়া উদারনীতিবাদীর হ্যাঁ, জন রলস আর নজির, হ্যাঁ হায়েক ফ্রিডম্যান হবে। তাহলে আমরা আজকে তিনজনের নাম একটু আলোচনা করি। হ্যাঁ, প্রথম আমি আলোচনা করছি তোমার নয়া উদারনীতিবাদের একজন বিশেষ প্রবক্তা। হ্যাঁ, বিশেষ প্রবক্তা তিনি হলেন, কার আলোচনাটা করবে আগে ভালো হয় তোমাদের বলো? রলসের আলোচনা করবা? প্রথমে আমরা তিনজন প্রবক্তার মধ্যে, নয়া উদারনীতিবাদী প্রবক্তা, তার মধ্যে প্রথমে আলোচনা করব তোমার রলসের বক্তব্য। রলস একজন নয়া উদারনীতিবাদী দার্শনিক, মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী। রলস ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির মানুষের মধ্যে সাম্য এবং ব্যক্তির মানুষের মর্যাদা, এগুলিকে গুরুত্ব দিয়েছে। রলস তার বিখ্যাত গ্রন্থে পলিটিক্যাল লিবারালিজম, 1991 সালে এই বইটি লেখা। রলস এই গ্রন্থে ফ্রি সোসাইটি এবং যুক্তিবাদী এবং মানুষের ভালো গুণ ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছে। পলিটিক্যাল লিবারালিজম, রাজনৈতিক উদারবাদ। রাষ্ট্র ব্যক্তির উপর উদার হবে। রাষ্ট্র ব্যক্তিগত স্বাধীনতা, বাক স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনভাবে চলাফেরা করবে, ব্যক্তি স্থায়ীভাবে স্বাধীনভাবে বসবাস করবে, এগুলির উপরে রলস তার পলিটিক্যাল লিবারালিজম গ্রন্থে আলোচনা করেছে। এগুলো মানুষ পেলে সমাজে মানুষ ফ্রিলি চলতে পারবে, স্বাধীনভাবে চলতে পারবে। রলস স্বাধীনতার ধারণাকে নৈতিক স্বতঃসিদ্ধ ভাবে তুলে ধরবার চেষ্টা করেছে। স্বাধীনতা থাকবে, এটা প্রত্যেকটা মানুষের জন্মগত অধিকার। রাইট টু পিস। তারপরে মানুষ সংগঠন গঠন করতে পারবে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, ব্যক্তি স্বতঃস্ফূর্ত ভাবে সে স্বাধীনতা ভোগ করবে। এক্ষেত্রে রাষ্ট্র কোনো বাধা দেবে না। রলস সাংবিধানিক গণতন্ত্রের কথা বলেছে। সাংবিধানিক গণতন্ত্র এটা কি? সাংবিধানিক গণতন্ত্র হলো রাষ্ট্র সংবিধান অনুযায়ী পরিচালিত হবে। রাষ্ট্রের সরকার জনগণের মতামত নিয়ে সরকার তার কাজকর্ম করবে। রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটা মানুষ সুযোগ সুবিধা পাবে। রাষ্ট্র প্রয়োজনে বিভেদের নীতি গ্রহণ করবে। যাদের আর্থিক অবস্থা খারাপ, পিছিয়ে পড়া,
তাদেরকে বাড়তি সুযোগ সুবিধা দেবে। মানুষের আয় নিশ্চিত করতে হবে, মানুষ যাতে সম্পত্তির অধিকার ভোগ করতে পারে সেদিকে রাষ্ট্র নজর দিবে। আর কি, ব্যক্তির, মানুষের প্রত্যেকের মর্যাদা আছে, এগুলো যাতে সঠিকভাবে মেনটেন হয়, এগুলো যাতে সঠিকভাবে মানুষ পায় তার জন্য রাষ্ট্র ব্যবস্থা করবে। রলসের মতে মিনিমাল যে রাষ্ট্রের কাজের সংখ্যা ওয়েলফেয়ার রাষ্ট্রের কাজের সংখ্যার মতো অতটা বেশি নয়, এখানে কাজের সংখ্যা কম, কিন্তু রাষ্ট্রের যে দায়িত্বগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলিকে রাষ্ট্র পালন করবে। নয়া উদারনীতিবাদীদের মধ্যে নজিকের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। নজিক মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী। নজিক তার বিখ্যাত গ্রন্থে নয়া উদারনীতিবাদ সম্পর্কে আলোচনা করেছেন। নজিকের বিখ্যাত গ্রন্থের নাম বলতে পারবে? অ্যানার্কি, স্টেট অ্যান্ড ইউটোপিয়া। এটা কত সালে লিখেছেন? এটা লিখেছেন 1974 সালে। নজিক তার এই গ্রন্থে জন স্টুয়ার্ট মিল, মার্কিন ইংল্যান্ডের দার্শনিক তো জন স্টুয়ার্ট মিল, হ্যাঁ, ব্যক্তি স্বাধীনতার উপরে গুরুত্ব দিয়েছেন। আবার নজিক, ইংল্যান্ডের দার্শনিক লক, এদের গুরুত্বকে, এদের বক্তব্যকে গুরুত্ব দিয়েছেন। তার পাশাপাশি নজিক আরো কিছু কথা তুলে ধরেছেন। নজিক বলেছেন ব্যক্তিগত স্বাধীনতা দরকার, ব্যক্তিগত অধিকার মানুষের থাকা দরকার। তিনি সামাজিক এবং রাজনৈতিক সত্তা ব্যক্তির নেই বলে মনে করেন। ব্যক্তির সত্তা হলো ব্যক্তিগত, ব্যক্তির সত্তা, নিজস্বতা, এটা কিন্তু সামাজিক নয়, এটা কিন্তু রাজনৈতিক নয়, এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তি জীবনের বাইরে, ব্যক্তিগত জীবনের বাইরে কোনো সামাজিক জীবন থাকতে পারে না, এ কথা নজিক তার বক্তব্যে তুলে ধরেছে। রাষ্ট্র, নজিকের ধারণা অনুযায়ী রাষ্ট্র ব্যক্তির স্বাধীনতা, রাষ্ট্র কি করবে? ব্যক্তির স্বাধীনতা রক্ষা করবে আর ব্যক্তির অধিকার রক্ষা করবে। ব্যক্তির স্বাধীনতা কি কি? বাক স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা করা, স্বাধীনভাবে পেশা গ্রহণ করা, স্বাধীনভাবে বসবাস করা, এগুলো হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। এগুলো রক্ষা করবে কে? রাষ্ট্র। নজিকের মতে রাষ্ট্র মানুষের অধিকার রক্ষা করবে। অধিকার কি কি? ওই কথা বলার অধিকার, স্বাধীনভাবে চলাফেরা করবার অধিকার, এগুলো অধিকার। অধিকার এবং স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু নজিক কিন্তু এখানে অর্থনৈতিক অধিকারের কথা বলেননি। নজিক কিন্তু এখানে নয়া উদারনীতিবাদী নজিক, তিনি মিনিমাল স্টেটের ধারণার ক্ষেত্রে রাষ্ট্রের কাজের কথা বলেছেন। তার মতে রাষ্ট্রের কাজ হলো প্রপার্টি রক্ষা করা, প্রোটেকশন দিবে সম্পত্তিকে। কার সম্পত্তি? ব্যক্তিগত সম্পত্তিকে। ব্যক্তির যে লিবার্টি, স্বাধীনতা, সেই স্বাধীনতাকে রক্ষা করবে রাষ্ট্র, আর ব্যক্তি মানুষকে রক্ষা করবে। প্রত্যেকটা মানুষ আলাদা, সেপারেট, তাই প্রত্যেক ব্যক্তি মানুষকে, স্টেটকে রক্ষা করতে হবে। মানুষ নিজেই কিন্তু তার অধিকার রক্ষা করতে পারবে, স্বাধীনতা রক্ষা করতে পারবে। এক্ষেত্রে স্টেট ব্যক্তির এই উদ্যোগকে, ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা, ব্যক্তিগত অধিকার রক্ষার ক্ষেত্রে স্টেট কি করবে? ব্যক্তির এই উদ্যোগকে সহযোগিতা করবে। লিবার্টিকে রাষ্ট্র পীড়ন করবে না, লিবার্টি কেড়ে নেবে না। রাষ্ট্রের যে কাজ নয় যে ব্যক্তি স্বাধীনতাকে কেড়ে নেবে। রাষ্ট্রের কাজ হচ্ছে ব্যক্তির
যে স্বাধীনতা ভোগ করে, সেখানে অন্য কেউ যদি ব্যক্তি স্বাধীনতা ভোগের ক্ষেত্রে বাধা দেয়, বল প্রয়োগ করে, সেই বাধাকে রাষ্ট্র দূর করবে। আর কোনো মানুষ ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত অধিকার ভোগের ক্ষেত্রে প্রতারিত হয়, অন্য কোনো ব্যক্তি প্রতারণা করতে পারে, আবার স্টেটও প্রতারণা করতে পারে। স্টেট প্রতারণা করবেই না, পাশাপাশি অন্য কেউ প্রতারণা করলে ব্যক্তি স্বাধীনতা ক্ষেত্রে, সেক্ষেত্রে রাষ্ট্র বাধা দিবে। রাষ্ট্র এগুলিকে অবৈধ বলে মনে করে, যে বল প্রয়োগ করে কোনো ব্যক্তি স্বাধীনতাকে কেড়ে নেওয়া যাবে না, এটা বেআইনি। তবে নজিক বলেছেন যে অনেকে বেআইনি ভাবে সম্পত্তি দখল করে, সম্পত্তিকে ব্যবহার করে। নজিক বলেছেন রাষ্ট্র এক্ষেত্রে বেআইনি সম্পত্তি দখল বন্ধ করবে, সম্পত্তি তোমার রক্ষা করবে। তবে তুমি যদি সম্পত্তি ন্যায্য ভাবে অর্জন করো, ন্যায়সঙ্গত ভাবে অর্জন করো, তাহলেই তোমার সম্পত্তিকে রাষ্ট্র রক্ষা করবে। কিন্তু তুমি যদি অন্যায় ভাবে সম্পত্তি দখল করো, তাহলে ব্যক্তির এই সম্পত্তি রক্ষা রাষ্ট্র করবে না। সরকারের অনেক দায়িত্ব আছে, কিন্তু ওয়েলফেয়ার রাষ্ট্রের সরকারের মতো কাজের সংখ্যা এই মিনিমাল রাষ্ট্রের সরকার কিন্তু অত কাজ করবে না, কাজের সংখ্যা কমাবে। কিন্তু সরকারের ডোমিনেন্ট প্রোটেক্টিভ অ্যাসোসিয়েশন দায়িত্ব আছে। সরকার কিন্তু প্রোটেকশন দিবে, ব্যক্তির পরিষেবাকে প্রোটেকশন দিবে, ব্যক্তির স্বাধীনতাকে প্রোটেকশন দিবে, ব্যক্তির সমস্ত কিছু দায়িত্ব, সমস্ত কিছু রক্ষার দায়িত্ব কিন্তু রাষ্ট্র এবং তার সরকার করবে। সিটিজেন যাতে নিরাপদে থাকে, সিটিজেন যাতে সুরক্ষিত থাকে, যেটা আজকের দিনে দেখছো সুরক্ষার খুব অভাব, বিশেষ করে নারীদের সুরক্ষা খুব অভাব হচ্ছে। কিন্তু এক্ষেত্রে নজিক বলছেন যে স্টেটকে এই সুরক্ষা দিতে হবে, গভর্নমেন্টকে এই সুরক্ষা দিতে হবে। গভর্নমেন্টকে বুঝতে হবে, জনগণের মনস্তত্ত্ব বুঝতে হবে, জনগণের উপর কোনো কিছু চাপিয়ে দিলে হবে না, জনগণের সাইকোলজি বুঝতে হবে, বুঝে সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এবং নাগরিকদের যা যা প্রবলেম সেটা উপলব্ধি করে সেই প্রবলেম দূর করবার চেষ্টা রাষ্ট্রকে করতে হবে। দেখো এখানে নজিকের বক্তব্য অনুযায়ী তুমি দেখছো রাষ্ট্রের উদ্যোগে কোনো উৎপাদনের কথা বলা হলো, রাষ্ট্রের উদ্যোগে শুধু ব্যক্তিগত স্বাধীনতা, অধিকার রক্ষা, সুরক্ষা ইত্যাদির কথা বলা হচ্ছে। তৃতীয়ত, নয়া রাজনীতিবাদীদের মধ্যে আরেকজন বিখ্যাত দার্শনিক, মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী, তিনি হলেন হায়েক। হায়েক নয়া উদারনীতিবাদের একজন সমর্থক, প্রবক্তা। তিনি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে সমর্থন করেন। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে পারবে? বলো দেখি, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কাকে বলে? পৃথিবীতে আজকে যে বিভিন্ন দেশে গণতন্ত্র চলছে, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র চলছে। সুইজারল্যান্ডে যে গণতন্ত্র চলছে ওটা কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্র। প্রাচীন গ্রিসে যেমন গণতন্ত্র চলছে, প্রত্যক্ষ গণতন্ত্র। ফ্রান্সে প্রত্যক্ষ গণতন্ত্রের কিছুটা চিহ্ন আছে, কিন্তু প্রায় দেশই আজকে পরোক্ষ গণতন্ত্র, বা এটাকেই বলা হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। মানে জনগণ সংখ্যায় বেশি, রাষ্ট্রের আয়তন বেশি, তাহলে সেখানে সব মানুষ, সে ছোট রাষ্ট্রেরও সব মানুষ যদি রাষ্ট্রীয় কাজে, সরকারি নীতি নির্ধারণে সবাই অংশ নেয়, তাহলে কি শৃঙ্খলা থাকবে? সরকারি সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়া সম্ভব হবে? সম্ভব নয়। তাই আজকে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্র, বেশি আয়তনের রাষ্ট্রে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র চলছে। এখানে হায়েক কিন্তু এই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে সমর্থন করেন। কিন্তু প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে যে ত্রুটি আছে, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বিপজ্জনকও হতে পারে। সেই বিপজ্জনকের ক্ষেত্রে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের যে বিপদ, খারাপ দিক, সেটা সম্পর্কে
হায়েক সচেতন ছিলেন এবং তিনি বলেছেন যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র পরোক্ষ গণতন্ত্রকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। সঠিকভাবে পরিচালনা, এই বিপদ কি? সরকার স্বৈরাচারী হতে পারে, সরকার পীড়নকারী হতে পারে। আর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে আইনসভাতে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত হচ্ছে সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত। তো সেই সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত যদি সবাই খারাপ লোক হয়, সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধি তারাই যদি জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নেয়, তারা গণতন্ত্রকে হত্যা করব বলে সিদ্ধান্ত নেয়, তাহলে কি সেটা সমর্থনযোগ্য? সেটা সমর্থনযোগ্য নয়, এ কথা হায়েক বলছেন। আমরা এই বক্তব্য জন স্টুয়ার্ট মিলের মধ্যেও দেখেছি। জন স্টুয়ার্ট মিল কি বলেছিলেন জানো? যে আইনসভাতে ধরো 100 জন সদস্য আছে, 100 জনের মধ্যে 99 জন মিথ্যা কথা বলছে, 99 জন জনস্বার্থ বিরোধী সরকারি সিদ্ধান্ত নিতে চাইছে, একজন আপত্তি করছে, একজন এবং 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 সঠিক বিষয়ে তারা সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না, ভুল সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু একজনই যে বক্তব্য রাখছে সেই বক্তব্যটা ঠিক, কিন্তু সংখ্যাগরিষ্ঠের ঝড়ে ওই একজনের বক্তব্য নস্যাৎ হয়ে যায়। এই জন্য জন স্টুয়ার্ট মিল বলেছেন গণতন্ত্র ভালো, কিন্তু গণতন্ত্র আবার মূর্খের শাসন। গণতন্ত্রকে রক্ষা করবার জন্য জন স্টুয়ার্ট মিল কি বলেছিলেন? জনগণকে সচেতন হতে হবে, গণতন্ত্রকে রক্ষা করবার জন্য জনগণের ইচ্ছা থাকতে হবে। এই যে আমাদের দেশে গণতন্ত্র ধর্ষিত হচ্ছে, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, শাসক কেন্দ্রিক হচ্ছে, জনগণ কি সচেতন? জনগণের কি ইচ্ছা আছে? ইচ্ছার অভাব আছে। আর জনগণকে এই সঠিক গণতন্ত্রকে রক্ষা করবার একটা সামর্থ্য থাকতে হবে, ইচ্ছা, সচেতনতা, সামর্থ্য, এগুলি যদি না থাকে তাহলে গণতন্ত্র, সংখ্যাগরিষ্ঠের শাসন, এটা মূর্খের শাসনে পরিণত হবে। এই কথা জন স্টুয়ার্ট মিল বলেছিলেন। তার এই বক্তব্যকে সমর্থন করে হায়েক নয়া উদারনীতিবাদী। জন স্টুয়ার্ট মিল সাবেক উদারনীতিবাদী আর হায়েক আধুনিক উদারনীতিবাদী। তিনি বলছেন সংখ্যাগরিষ্ঠের শাসন সঠিকভাবে কাজ করে না। সংখ্যাগরিষ্ঠের শাসন অর্থাৎ সরকার এখানে এজেন্ট হিসাবে কাজ করে। উনি বলছেন সরকার এজেন্ট হিসাবে কাজ করে। এজেন্ট কাদের? আমাদের ভারতীয় গণতন্ত্রে দেখো, ধনিক শ্রেণীর এজেন্ট হিসাবে সরকার কাজ করে। কি কেন্দ্রীয় সরকার, কি রাজ্য সরকার। ভারতবর্ষের যারা ক্যাপিটালিস্ট, বিদেশের যারা ক্যাপিটালিস্ট, তাদের হাতের পুতুল হিসাবে, এজেন্ট হিসাবে কাজ করছে। যেমন রাজ্যের রাজ্যপাল কেন্দ্রের এজেন্ট হিসাবে কাজ করে। তাই দেশের ধনিক শ্রেণী তারা তারা কিন্তু পরিচালনা করে গভর্নমেন্টকে, পরোক্ষ গণতন্ত্রে, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে। তাই এই গণতন্ত্রকে সচেতন ভাবে চালাতে হবে, এই ব্যাপারে জনগণকে সচেতন হতে হবে। তার কারণ সংখ্যাগরিষ্ঠের শাসনে এজেন্ট হিসাবে সরকার, ধনিকদের এজেন্ট হিসাবে, প্রভাবশালীদের এজেন্ট হিসাবে সরকার কাজ করে, আর সেই কারণে তারা নিজের হাতে ক্ষমতা চান। তাই মিনিমাল স্টেট থাকবে, এই ধরনের মিনিমাল স্টেট থাকবে না, স্টেটের হাতে পাওয়ার থাকবে। এক্ষেত্রে হায়েক কিন্তু খুবই সচেতন করেছেন, যা জনস্বার্থে খুবই প্রয়োজন। রাষ্ট্রকে শুধু আইনগত সীমানার মধ্যে রাখলে হবে না। রাষ্ট্র একটা আইনগত প্রতিষ্ঠান। রাষ্ট্রের যে চূড়ান্ত অপ্রতিহত ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা, আইনগত ক্ষমতা, জন অস্টিনের বক্তব্য। তাই রাষ্ট্রকে আইনগত সীমানায় শুধু রাখলে হবে না, রাষ্ট্রকে জনগণের সচেতনতা, জনগণের সদিচ্ছা, জনগণের সক্ষমতা, এগুলিকে গুরুত্ব দিতে হবে। রাষ্ট্র পীড়নকারী হলে হবে না,
রাষ্ট্রের সরকার স্বৈরাচারী হলে হবে না, রাষ্ট্রের সরকারকে প্রগতিপন্থী হতে হবে, জনমুখী হতে হবে। নিয়ম কানুন পদ্ধতি জনগণের মাধ্যমে, জনগণ যেটা চাইছে, ওখানে আমরা কি দেখলাম, নজির কি বললেন, রাষ্ট্র পরিচালিত হবে জনগণের, সিটিজেনদের সাইকোলজি অনুযায়ী। এখানে হাইক বলছেন যে জনগণ এমন কিছু নিয়ম কানুন তৈরি করবে, জনগণের নিয়ম কানুন কিন্তু আইন নয়, কিন্তু রাষ্ট্রের তৈরি নিয়ম কানুন কি আইন, তাই তো? সেটা সবাই মানতে বাধ্য, আনুগত্য প্রকাশ করতে জনগণ রাষ্ট্রের প্রতি বাধ্য। কিন্তু এখানে জনগণ, জনসচেতনতা, জনগণের সদিচ্ছা, এগুলিকে সরকার গুরুত্ব দিবে, তাহলে কি হবে, সরকার কিন্তু স্বৈরাচারী হবে না। আর হায়েক জনকল্যাণকর রাষ্ট্রের ধারণার বিরোধী, হায়েক জনকল্যাণকর রাষ্ট্রের ধারণার বিরোধী, রলসু জনকল্যাণকর রাষ্ট্রের ধারণার বিরোধী, নজিগো জনকল্যাণকর রাষ্ট্রের ধারণার বিরোধী। তারা মিনিমাল স্টেটের কথা বলেছেন। হায়েকেও কিন্তু জনকল্যাণকর রাষ্ট্রের বিরোধী এবং মিনিমাল স্টেটের ধারণাকে গুরুত্ব দিয়েছে। তাই হায়েক বলছেন যে মিনিমাল রাষ্ট্রের যে আইন, সেই আইনের প্রতি মানুষের আস্থা থাকবে, মানুষের বিশ্বাস থাকবে, অর্থাৎ রুল অফ ল, এটাকে মানুষ অমান্য করবে না, মানুষ সচেতন ভাবে প্রতিবাদ করবে, মানুষ সচেতন ভাবে গভর্নমেন্টকে মনে করে দিবে সরকার, সরকারে জনগণ বেশি বেশি করে অংশ নেবে আর সরকারকে সচেতন ভাবে কাজ করতে বাধ্য করবে। তাহলে সরকার কিন্তু স্বৈরাচারী হতে পারবে না। রাষ্ট্রের সর্বোচ্চ লক্ষ্য হচ্ছে ব্যক্তির স্বাধীনতা রক্ষা করা। দেখো, ব্যক্তির স্বাধীনতা রক্ষা করা, পরিষেবা দেওয়া, এটা আমরা কার বক্তব্যের মধ্যে পেলাম? নজিকের বক্তব্যের মধ্যে পেলাম। এখানেও হায়েক বলছেন যে রাষ্ট্রের সব থেকে বড় লক্ষ্য হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা করা। গভর্নমেন্ট কখনোই ব্যক্তির স্বাধীনতার নিজস্ব যে এলাকা, ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে নিজস্ব এলাকা, এই যে তুমি কি খাবে, কি পোশাক পরবে, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এমন ঘটনা আমি উদাহরণ দিলাম, এক্ষেত্রে রাষ্ট্র কোনো হস্তক্ষেপ করবে না। আর ব্যক্তি প্রত্যেকেই ওই যে মুক্ত যে বাজার, মুক্ত যে সমাজ, মুক্ত সমাজের কথা বলেছেন, তোমার রলসু বলেছেন, মুক্ত সমাজের কথা বলেছেন, মুক্ত বাজারের কথা রলসু বলেছেন, আর নজুগু বলেছেন, আবার হায়ুকু বলছেন মুক্ত যে সমাজ, সেই সমাজের মধ্যে ব্যক্তি তার প্রত্যাশাকে পূরণ করতে পারবে। মুক্ত বাজার, সেখানে ব্যক্তি প্রত্যাশা, কিন্তু এখানে তার আয় আছে কিনা এটা কিন্তু হাইক বলছেন না। যাই হোক, আমরা হাইকে দেখছি যে তিনি কিন্তু যে বক্তব্যগুলো তুলে ধরছেন, তাতে কিন্তু উদারনীতিবাদেরই বক্তব্য নতুন ভাবে তুলে ধরছেন। তিনি সমাজতন্ত্রের বিরোধী। নজিক, হায়েক, রলস তিনজনই কিন্তু সমাজতন্ত্রে বিশ্বাসী নন, সমাজতন্ত্রের বিরোধী। এবার তাহলে আমরা নয়া উদারনীতিবাদী তত্ত্বের যে মূল বক্তব্যগুলো এবার আমি তোমাদের সামনে একটু সাম আপ করে তুলে ধরছি। নয়া উদারনীতিবাদের যে বক্তব্যগুলি আমরা পেলাম বিভিন্ন আলোচনাতে, বিভিন্ন লেখক, বিভিন্ন প্রবক্তা তুলে ধরেছেন, সেগুলি আমরা পয়েন্ট আকারে সাম আপ করে কিছু আলোচনা আমি আবারও করছি, মন দিয়ে শুনো। 1 নাম্বার হচ্ছে নয়া উদারনীতিবাদ তাহলে পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতার উপরে গুরুত্ব দিয়েছে, পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতার উপরে গুরুত্ব, 1 নাম্বার পয়েন্ট। 2, নয়া উদারনীতিবাদের দ্বিতীয় মূল বক্তব্য মুক্ত বাজার অর্থনীতি ও সীমিত রাষ্ট্রের কথা বলেছে। 3, নয়া উদারনীতিবাদ ব্যক্তিগত উদ্যোগকে প্রাধান্য দিয়েছে উৎপাদনের ক্ষেত্রে, রাষ্ট্রীয় উদ্যোগের বিরোধিতা করা হয়েছে। 4 নাম্বার,
নয়া উদারনীতিবাদ রাষ্ট্রের কাজগুলিকে সংরক্ষণমূলক বিষয়ের মধ্যে সীমিত রেখেছে। রাষ্ট্র যে কাজগুলি করে, নাগরিকদের অধিকারকে রক্ষা করবে, সুরক্ষা দেবে, জীবন রক্ষা করবে, আইন শৃঙ্খলা রক্ষা করবে, প্রতিরক্ষা রক্ষা করবে, ন্যায় বিচার জনগণকে পাইয়ে দিবে। এটা হলো 4 নম্বর উদারনীতিবাদের নয়া উদারনীতিবাদের বক্তব্য। নেক্সট হচ্ছে 5 নম্বর, সমাজতন্ত্রের বিরোধিতা করে নয়া উদারনীতিবাদ। সমাজতন্ত্রের মূল কথা কি? ব্যক্তিগত মালিকানার অবসান ঘটানো, উৎপাদনে রাষ্ট্রীয় মালিকানা কে গুরুত্ব দেওয়া, উৎপাদিত পণ্যের সমবন্টন, কি তাই তো? এই আদর্শকে নয়া উদারনীতিবাদ বিরোধিতা করে। আর রাষ্ট্রীয় যে পরিকল্পনা, সমাজতন্ত্রের রাষ্ট্রীয় পরিকল্পনাকে গুরুত্ব দেওয়া হয়। নয়া উদারনীতিবাদ রাষ্ট্রীয় পরিকল্পনার বিরোধী। তাহলে সমাজতন্ত্র আর রাষ্ট্রীয় পরিকল্পনার বিরোধী নয়া উদারনীতিবাদ, তাই তো? 6 নাম্বার, আচ্ছা বলতো, নয়া উদারনীতিবাদ যে আমরা আলোচনা করলাম, তাতে রাষ্ট্রের বিলুপ্তির কথা বলেছে? হ্যাঁ, রাষ্ট্রকে ধ্বংস করে, নৈরাজ্যবাদীদের বক্তব্য কি? রাষ্ট্র বিলুপ্ত করতে হবে। কিন্তু এখানে ব্যক্তির স্বাধীনতাকে প্রাধান্য দিচ্ছে। ব্যক্তির স্বাধীনতার উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণের পরিবর্তে সুরক্ষার উপরে গুরুত্ব দিচ্ছে। সাবেক উদারনীতিবাদের ব্যক্তির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ তুলে নেওয়ার কথা বলা হচ্ছে, কি তাই তো? এখানে কিন্তু রাষ্ট্রের পুরোপুরি বিলুপ্তির কথা বলা হচ্ছে না, রাষ্ট্রকে ধ্বংস করার কথা নয়া উদারনীতিবাদ বলে না। 7, জাতি রাষ্ট্র। দেখো, পৃথিবীতে তো জাতি রাষ্ট্র আছে। আজকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমেরিকা, চীন, আলাদা আলাদা রাষ্ট্র তোমরা দেখছো তো। এগুলোকে বলা হয় কি বলতো? জাতি রাষ্ট্র। দেখো, নয়া উদারনীতিবাদীরা এই জাতি রাষ্ট্রের ধারণাকে তুলে দিতে চাইছে, একাকার করে দিতে চাইছে। এমএনসি, মাল্টি ন্যাশনাল কর্পোরেশন সারা পৃথিবীতে উৎপাদন করবে, ব্যবসা করবে, তাই তো? বা প্রত্যেকটা দেশের সঙ্গে যে আজকে সম্পর্ক, সেটা কিন্তু অর্থনীতির উপরে বেশি নির্ভর করছে। রাষ্ট্রের সার্বভৌমত্ব মূলত অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করছে। আজকে এই জাতি রাষ্ট্রের ধারণাটাকে নয়া উদারনীতিবাদ তুলে দিতে চাইছে। 8 নাম্বার, স্বাভাবিক অধিকার। নয়া উদারনীতিবাদীরা স্বাভাবিক অধিকারকে গুরুত্ব দিয়েছে। স্বাভাবিক অধিকার কাকে বলে? যেমন প্রকৃতির রাজ্যে মানুষ প্রকৃতির কাছ থেকে কিছু কিছু সুযোগ সুবিধা পেত, কি তাই তো? কেউ দিত না, তখন তো রাষ্ট্র ছিল না, আইন ছিল না। সেই স্বাভাবিক অধিকারের তত্ত্বকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে নয়া উদারনীতিবাদ। 9 নাম্বার, নয়া উদারনীতিবাদে কি বলা হচ্ছে? জনকল্যাণকর রাষ্ট্রের ধারণাকে ত্যাগ করতে হবে এবং পাশাপাশি মিনিমাল রাষ্ট্রের ধারণাকে এখানে গ্রহণ করা হয়েছে। বহুজাতিক কর্পোরেশন, বেসরকারি সংস্থা ইত্যাদির উপরে গুরুত্ব দিচ্ছে। নয়া উদারনীতিবাদ রাষ্ট্রের উদ্যোগে যে ভর্তুকি দেওয়া, ভর্তুকি বুঝো তো? মানে কোনো একটা ব্যক্তিকে সাহায্য দিল, যারা একটা মেশিন কিনলো, 10,000 টাকা দাম, সরকার 5,000 দিল, ব্যক্তি 5,000, এই ভর্তুকি বন্ধ করে দিতে বলছে নয়া উদারনীতিবাদ। আর রাষ্ট্রের ন্যূনতম মজুরি দিতে হবে শ্রমিকদের, ন্যূনতম মজুরি দিতে হবে। আর সরকারি ভর্তুকি বন্ধ করতে হবে। শ্রমিক আইন, এ সমস্ত শ্রমিকরা ধরো ধর্মঘট করবে যখন তখন, তা করতে পারবে না। এইগুলো হচ্ছে নয়া উদারনীতিবাদী ধারণা। এবং বিশ্ব আজকে পৃথিবীর বিভিন্ন দেশ 1991 এর পর থেকে নয়া উদারনীতিবাদী ধারণাকে গ্রহণ করেছে। আর এই যে 10 নম্বর হচ্ছে নয়া উদারনীতিবাদ নৈরাজ্যবাদীদের মতো রাষ্ট্রকে কৃত্রিমভাবে বিলুপ্ত করার কথা বলেনি। আবার মার্ক্সবাদের যে কথা বলা হয়েছে রাষ্ট্র আপনা আপনি বিলুপ্ত হবে, এই ধারণাকেও বিশ্বাস করে না নয়া উদারনীতিবাদ। নয়া উদারনীতিবাদ রাষ্ট্র একটা একটা কিছুটা ক্ষতিকর, কিন্তু এটা প্রয়োজন, এটা প্রয়োজন, এই বক্তব্য তারা তুলে ধরেছে। যাই হোক, নয়া উদারনীতিবাদ এটা কি মানুষের মধ্যে স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত করতে চাই? না,
নয়া উদারনীতিবাদ যেহেতু ব্যক্তিগত মালিকানা, ব্যক্তিগত স্বাধীনতা ইত্যাদির উপর গুরুত্ব দিয়েছে, সেখানে অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক অধিকার এগুলির উপরে গুরুত্ব দেয়নি। তাই এটা পুঁজিবাদকে টিকিয়ে রাখার একটা নতুন কৌশল। পুঁজিবাদকে টিকিয়ে রাখার নতুন কৌশল হিসাবে যেমন সাবেকি উদারনীতিবাদের জায়গায় আধুনিক উদারনীতিবাদ ওয়েলফেয়ার রাষ্ট্রের ধারণাকে গ্রহণ করা হয়েছে পুলিশের রাষ্ট্রের পরিবর্তে, তেমনি পুঁজিবাদকে আরো শক্তিশালী করবার জন্য, পুঁজিবাদী অর্থনীতিকে আরো ধরে রাখার জন্য বিশ্বব্যাপী পুঁজিবাদী তাত্ত্বিকরা জন রলস, নোজিক, হায়েক, ফ্রিডম্যান এরা পুঁজিবাদের পক্ষে, পুঁজিবাদী অর্থনীতিকে সমর্থন করেন। অ্যাডাম স্মিথ যেমন পুঁজিবাদকে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি তার দি ওয়েলথ অফ নেশনস গ্রন্থে পুঁজির উপরে গুরুত্ব দিয়েছিলেন। আধুনিক উদারনীতিবাদীরা ওই একাধিক রাজনৈতিক দল ব্যবস্থা, বিচার বিভাগের নিরপেক্ষতা, সাম্যবাদের বিরোধিতা, এই যে কথাগুলি তারা বলেছেন, মানুষের বিভিন্ন ধরনের অধিকারের কথা বলেছেন, মূলত অর্থনৈতিক বৈষম্যকে বজায় রেখে এই সমস্ত কথা বলেছেন। তাই তাদের মতোই নয়া উদারনীতিবাদীরা অর্থ বৈষম্য বজায় রেখে ব্যক্তির সুরক্ষা, ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির সম্পূর্ণ স্বাধীনতার কথা এখানে বলা হয়েছে। এবং এখানে রাষ্ট্রের প্রয়োজনীয়তার কথা বলেছে। রাষ্ট্র যে একটা শ্রেণী শোষণের যন্ত্র হিসাবে কাজ করছে, আজকে রাষ্ট্রের বিচার ব্যবস্থা প্রভাবশালীদের স্বার্থে, আজকে রাষ্ট্রের বিচার ব্যবস্থা শাসক শ্রেণীর স্বার্থে, আজকে রাষ্ট্রের উৎপাদন ব্যবস্থা ধনীদের স্বার্থে, আজকে রাষ্ট্রের বেকারত্ব বাড়ছে, সবকিছুই একটা মুষ্টিমেয় শ্রেণী কে কন্ট্রোল করছে। এই সমস্ত বক্তব্য নয় উদারনীতিবাদীদের বক্তব্যের মধ্যে নাই। যাই হোক, তবু এই তত্ত্ব আজকে পৃথিবীতে রমরমা ভাবে চলছে। আর এই তত্ত্বই এলপিজি কে সমর্থন করেছে। এলপিজি অর্থাৎ এল এর হচ্ছে লিবারালাইজেশন, এ লিবারালাইজেশন হচ্ছে নয়া উদারনীতিবাদী, নিউ লিবারালিজম, আর পি হচ্ছে প্রাইভেটাইজেশন। আজকে তোমরা দেখছো সব পৃথিবীতে সব দেশে প্রাইভেটাইজেশন। আমাদের ভারতবর্ষে 1991 সালের আগে রাষ্ট্রীয় উদ্যোগ কে গুরুত্ব দিয়েছিল ব্যক্তি উদ্যোগের পাশাপাশি, মিক্সড ইকোনমি ছিল। সেখানে আজকে 91 থেকে ব্যক্তিগত উদ্যোগে গুরুত্ব দিয়ে, বেসরকারীকরণকে গুরুত্ব দিয়ে। আর হচ্ছে বিশ্বায়ন প্রক্রিয়া। বিশ্বায়ন প্রক্রিয়াতে দুর্বল দেশগুলো আরো দুর্বল হয়ে যাচ্ছে, আর দুর্বল দেশের সাধারণ মানুষের আরো কষ্ট বাড়ছে। পাশাপাশি বিশ্বায়ন প্রক্রিয়াতে যারা উন্নত দেশ, সবল দেশ, তাদের দেশেও ধনবৈষম্য বাড়ছে, তাদের দেশেও উন্নতি হচ্ছে, জাতীয় আয় বাড়ছে, কিন্তু জাতীয় আয়ের সমবন্টন হচ্ছে না। তাই উন্নত দেশগুলিতেও বিশ্বায়ন প্রক্রিয়ায় উন্নত করতে পারে, সবটাই কিন্তু তাদের স্বার্থে, ধনীদের স্বার্থে ব্যবহার হচ্ছে, গরিবের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো করে দেখবে।